আজকে ঘুম থেকে উঠেই আমি দেখতে পেলাম ৩ জায়গায় সাংবাদিকদের উপর নির্যাতন করা হয়েছে। তো সাংবাদিকদের আপনারা কেন সবাই সাংবাদিকদেরই টার্গেট করছে, আমি এই জিনিসটা বুঝতে পারলাম না। আমি সাংবাদিক সৈয়দ এনামুল হক নিপু, আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। এই যে শুরুতে যে জিনিসটা দেখলেন সেটা হলো যারা শিল্পী কলা কৌশলী চলচ্চিত্রে এবং নাট্য যারাই আছে শিল্পী কলা কৌশলী তারা সাংবাদিকদের উপর চড়াও হয়। এক পর্যায়ে তারা সাংবাদিকদের ক্যামেরা ধরে ফেলে, এরকম পরিস্থিতি। আর দ্বিতীয়টি আমি দেখাচ্ছি, এটা হলো দেওয়ান বাজার এলাকায় তারা ভিডিও করতে গেলে তারা সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের ক্যামেরা ছিনতাই করার চেষ্টা করে। এগুলো আমাদের তৃতীয়টি হলো চ্যানেল এস এর সাংবাদিকেরা যে পলিথিন নিয়ে যাচ্ছিল অবৈধভাবে এবং মাদক আছে, তাকে চ্যালেঞ্জ করলে যাত্রাবাড়ির যে কুতুবখালী এলাকায় তাদের পত্র রোধ করা হয়, সিএনজিটাকে আটকায়। কিন্তু তাদের অভিযোগ যাত্রাবাড়ি থানা তাদের কোনো সহযোগিতা করেনি এবং সন্ত্রাসীরা তাদের সেই সিএনজিটা নিয়ে যায় সাংবাদিক আটকিয়ে। সহযোগিতা করেনি, পুলিশ বলছে এটা পরিবেশ মন্ত্রণালয়ের কাজ। পরিবেশ মন্ত্রণালয়ের কাজ, সাংবাদিকরা ডাকলে পুলিশ আসবে না কেন? এই জিনিসটা আমি জানতে চাই প্রশাসনের কাছে, যে পুলিশ আসবে না কেন? সাংবাদিকরা ডাকতেই পারে, সাংবাদিক ডাকবে না? আপনি পরিবেশ মন্ত্রণালয়ের কাজ হলে হোক, কিন্তু যখন একজন বাদী থাকে ক্লিয়ার, সে জায়গায় আপনি অন্য কোনো মন্ত্রণালয় দেখিয়ে তো লাভ নেই। কেন আসলেন না? আসলে এর পিছনে কি কাজ করছে? এইটা প্রভাবশালী কোনো মহলের নির্ঘাত। কিভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে সাংবাদিকদের? শেষের ঘটনাটা হলো চ্যানেল এস এর তারা একটি অবৈধ, তাদের কাছে একটা নিউজ চলে আসে যে অবৈধ মাদক এবং অবৈধ পলিথিন যাচ্ছে একটা সিএনজি করে, তারা সে পিছু নেয়। পিছু নিতে 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 এটা শনি আকড়ার আগে যে কুতুবখালী একটা জায়গা আছে যাত্রাবাড়ি থানার পরে, সেই জায়গাটা তারা সিএনজিকে আটক করতে পারে এবং আটক করে তারা প্রথমে সিএনজি আটক করে থানায় খবর দেয়।
কিন্তু থানা থেকে পুলিশ আসছি আসছি করে আসেনি। শেষ পর্যন্ত পুলিশ বলে যে এটা পরিবেশ মন্ত্রণালয়ের কাজ, যেহেতু এখানে অবৈধ প্রচুর পলিথিন আছে, এটা পরিবেশ মন্ত্রণালয় দেখবে। কিন্তু পুলিশ তো যাবে ওখানে, পুলিশ যায়নি। আর এই সকাল সকাল আমি এই ৩টি জায়গায় পৃথকভাবে সাংবাদিকদের উপরে যে নির্যাতনটা দেখলাম, এটা আসলে সত্যি আমি আমি দুঃখ পেয়েছি। কেন এই নির্যাতনটা হবে সাংবাদিকদের উপরে? সাংবাদিকরা কাজ করবে কিভাবে? কারণ যদি এইভাবে সাংবাদিকদের, তাহলে তো কাজ, হ্যাঁ, আমরা আমরা সাংবাদিকরা কেউ অনুসন্ধানে প্রতিবেদন করে, কেউ, যেমন আমি ক্রাইমে কাজ করি, আমার কাজটাও ঠিক এরকমই। আমরাও রাত্রে ২টা নয়, ৩টা নয়, ৪টা নয়, আমরাও যদি কোনো গোপন সংবাদ পাই, আমরাও অনুসন্ধানে নেমে যাই। তো সেই ক্ষেত্রে আমি যখন আমার সিকিউরিটির জন্য আমি যখন পুলিশকে ডাক দেব, তখন তো পুলিশ আমার সিকিউরিটিটা দিবে, আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু এই ক্ষেত্রে পুলিশ কেন এগিয়ে আসেনি আমার বোধগম্য নয়। আশা করি একটু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাপারগুলো দেখবেন। এরপরে আমি যে জায়গায় আপনাদের দেখাবো, যে আমি সৌদি আরবের একটা বিষয় দেখাবো, যে আমরা যে দেশে থাকি, আমাদের নিয়ম হলো যে আপনি যে দেশে আছেন সেই দেশের আপনার নিয়ম আইন আপনাকে মানতে হবে, এটা হলো একেবারে নিয়ম। এখন সৌদি হলো রাজতন্ত্র, সৌদিতে সমস্ত মিছিল মিটিং নিষিদ্ধ। আপনারা জানেন যে এর আগে যখন ৫ই আগস্টের জঙ্গি হামলা হচ্ছিল বাংলাদেশে, তখন কিন্তু এই সৌদি আরবে আমাদের এই হামলার পক্ষে, হ্যাঁ, বিভিন্ন মিছিল হয়েছিল এবং বহু মানুষের চাকরি চলে যায়। পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তী সরকার মধ্যস্থতায় আবার তারা যারা জেলে যায় তাদের জেল থেকে ছাড়া হয়, কাজ করছে, ভালো কথা। এখন প্যালেস্টাইন নিয়ে আমাদের বাংলাদেশে বিশাল মিছিল টিছিল হয়, অনেক কিছু হয়, কিন্তু সৌদিতে তো মিছিল নিষিদ্ধ। সৌদি আরবের লোকজন ওইখানে আমি ইতিমধ্যে আমরা জেনেছি যে সৌদির নেতৃত্বে অলরেডি ইরান সহ প্রায় ১০০টি মুসলিম রাষ্ট্র এক হয়েছে এবং তারা অ্যাকশনে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। তারা তো তাদের কাজ করছে, কিন্তু আপনি বাঙালি, আপনি ওখানে মিছিল করতে পারেন না। পাশাপাশি সেখানে তো মিছিল করেছে তাদের আইন ভঙ্গ করে। আবার করেছে কি, সৌদির যে যুবরাজ আছে, যিনি সামনে সেই সৌদির রাজা হবেন, তার ছবিতে জুতা দিয়ে মারতেছিল। এরকম পরিস্থিতিতে পরে সৌদিতে সমস্ত বাঙালিদের ফিরিয়ে দেওয়া হচ্ছে এখন ধরে ধরে। তা আজকে সে আবার সেই এইগুলা যে ফিরিয়ে দেওয়াটা রোধ করে আজকে আবার মিছিল করেছে তারা। হুম। তো মানে এটা কি হয়, এটা কি মানে জানা ঠিক না, মানে জানতে পারি না আমরা। কিন্তু আমরা এইটুকু জানি যে বাংলাদেশি কোনো সৌদিতে আর থাকতে পারবে না, এমনকি সৌদির জন্য সমস্ত মিডল ইস্ট থেকে বাঙালিরা ব্যাক করতে হবে। কারণ কেন বাঙালিদের এই জিনিসটা, আপনি যে রাষ্ট্রে থাকেন সেই রাষ্ট্রের আইন তো আপনাকে মানতে হবে, সেই রাষ্ট্রের আইন মেনে তো আপনাকে চলতে হবে। আপনি ডেসপারেট হয়ে যাচ্ছেন কেন? তাদের আইন আপনি মানবেন না, তারা কেন আপনাকে সেই দেশে রাখবে? দেখেন, আমি দেখাচ্ছি সেই জিনিসটা। দেখেন, এ হলো সৌদিতে বাংলাদেশি লোকজন মিছিল করছে, এটা কিন্তু সৌদি আইনে নিষিদ্ধ সম্পূর্ণ। হ্যাঁ, তারা যুবরাজের মুখে জুতা মেরেছে, জুতা মেরে একটা মিছিল করেছে। এখন বাঙালিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে দেখে তারা এখন আবার বিশাল মিছিল বের করেছে। এখন তো সৌদি পুরাটাই বাংলা খালি হয়ে যাবে। তারা এই অন্যায়টা তারা কেন করলো? যে দেশে থাকে সেই দেশে কিন্তু আইন মানতে হয় আপনার। কারণ সৌদিতে রাজতন্ত্র, সৌদিতে এই মিছিল মিটিং সম্পূর্ণ নিষেধ। সৌদি যেখানে সৌদি নাগরিক বের করছে না, সেখানে আপনারা প্যালেস্টাইনের জন্য কি করতে পারবেন? আপনার বাঙালিরা আমরা একটু মিছিল মিটিং ছাড়া আর কি করতে পারবো? তো আপনি সৌদি আরবে চুপ করে থাকেন না, সৌদি আরব তো ব্যবস্থা নিচ্ছে। আপনার আপনার মানে দাবি করতে হবে সৌদির কাছে। দেখেন কি অবস্থা। কি অবস্থা চিন্তা করেন।
ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন, কিন্তু ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সৌদি আরবে কিন্তু এখন বাংলাদেশিরা মিছিল চালাচ্ছে, সংগ্রাম চালাচ্ছে। বাংলাদেশিদের দাবি হচ্ছে একটাই, কেন বাংলাদেশিদের দেশে পাঠানো হচ্ছে? আসলে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে উনি ব্যারিস্টার রফিকুল হক, প্রয়াত, সবাই চিনেন। তিনি কিন্তু বিএনপি করতেন। তিনি বঙ্গবন্ধু সম্পর্কে কি বলেছেন শুনুন। বঙ্গবন্ধু এসে কি করলেন? সবাইকে ডাইরেক্টলি মাফ করলেন আর ইনডাইরেক্টলি ডেকে ডেকে বললেন একজনকে, এই তুমি অমুককে দেখবে, হ্যাঁ ওকে জেলে ঢুকিয়েছে, কিন্তু সংসার যেন চলে, ঠিক জিনিসপত্র পাঠিয়ে যেটা নিজেই ঢোকাচ্ছে, নিজেই আবার আরেকজনকে ডেকে বলছে দেখবে লোক আপনাকে খবরটা যেন কাউকে তিনি অবহেলা করতেন না। গরিব দুঃখী মানুষ ছিল তার প্রাণ। যুদ্ধ যখন দুর্ভিক্ষ হলো তখন বলেছিলেন চাপ ভাত না খেয়ে রুটি খাবার জন্য, তিনি রুটি খেতেন। তাকে জোর করে সেই শ্রদ্ধা ভাবি বঙ্গমাতা তাকে ভাত খাওয়াতে পারতেন। গন্তব্যস্থল থেকে ইতিবারটা বেশ ওই রাস্তাটা ছিল শুকনা, যেহেতু ভাষাতে সব ভিজে প্যাক হয়ে গেছে। তো বঙ্গবন্ধু বলে বলতেন নেই বাবা এই প্যাকে একদম সেটেল না। আমি বললাম স্যার কি করবো, তুই আমার কোনো করে নেই দিয়ে। ও ঠিক আছে স্যার, উনিও এই কথা বলছে, আমিও হাত পাচ্ছি, বঙ্গবন্ধু আপনার আমার কোলে বুঝে গেছে। ওই যে আমার বাংলাদেশ রাজবাদী পেতে আমার মনের সারাদাই পূর্ণ হয়েছে। এদিকে আপনি জানেন যে গতকালকে মির্জা ফখরুল ইসলাম সাহেবের নেতৃত্বে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট বিএনপির একটি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যান নির্বাচন বিষয়ে। তাদের যে বক্তব্য তারা হলো যে নির্বাচনটা তারা ডিসেম্বরের ভিতরে চেয়েছেন, কিন্তু প্রধান উপদেষ্টার অফিস বা প্রধান উপদেষ্টা স্বয়ং বা অন্তর্বর্তী সরকার তারা কেউই ডিসেম্বরের সেটা শর্তটা মানেননি এবং তারা বলেছেন যে ডিসেম্বর থেকে জুন এরকম। তো এই ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম বাইরে সাংবাদিকদের সাথে যা বলেন তা আপনাদের এখন আপনি দেখাচ্ছি। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। আমরা আজকে সবাই এসেছিলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে আমাদের উদ্বেগের কারণগুলো, কনসার্নগুলো আমরা জানিয়েছি এবং প্রধান যে বিষয়টি ছিল সেটি হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ, যেটা আমরা বেশ কিছু কাল থেকে বলে আসছি, সেই বিষয়ে তাদের সবার কথা বলেছি। আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা, তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আমরা জানি যে আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছি এবং গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কারের যে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সব দলগুলো, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি এবং বাকি সংস্কার যেগুলো আমরা একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন। এটাই ছিল আমাদের কথার মূল কথা। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোন ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। এই কথা তিনি আজকে আবার বলেছেন। আপনারা
আমরা আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর যে কাট আউট যায়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। সেখানে আজকে নিয়োগ পরীক্ষা হয়েছে 10টা থেকে 11টায়। নিয়োগ পরীক্ষা হয়েছে 10টা থেকে 11টায়। এখানে 216 নম্বর এবং 206 নম্বরে আপনার কুশের আন্দোলন সহ দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমাদের এক ভাই প্রতিবাদ করছে, তারা এডমিট কার্ড সহ নিয়ে গেছে এবং যখন এখানে কর্মকর্তা গাড়ি নিয়ে যায় তখন সেই লোক গাড়ির সামনে দাঁড়াইতে বলছে পাগল। তারপরে এরা একাধিক তারা ধাক্কা দিয়ে ঘুরে দিয়েছে এবং এখন পর্যন্ত কোনো সমাধান এখানে আসে না। এমনকি এখানে যে ক্যামেরা সিসিটিভিটা সেটা টিস্যু দিয়ে এবং কাপড় দিয়ে আটকাই রাখছে, যাতে আটকে রাখছে যাতে বাইরে বিষয়টা যাতে লিক না হয়। হ্যাঁ, আজকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এই হলো অবস্থা। তারা মেধার জন্য এই কাজগুলো করে, মানে আসলে তো তারা জনগণের সাথে ব্লাফ করেছে। এখন তারা ইন্টারভিউ ছাড়া করছে, নিয়োগ দিচ্ছে। আবার যে জায়গায় ইন্টারভিউ হচ্ছে ওই জায়গায় প্রাধান্য বিস্তার করে তাদেরকে নকলের সুবিধাগুলো দিচ্ছে, দিয়ে তাদের লোকগুলাকে নিয়ে যাচ্ছে। আপনারা অধীর আগ্রহে বসে আছেন। তো ব্যাপারগুলো আপনি দেখেন যে আমি যে জিনিসগুলো দেখিয়েছি, এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট করে। আর আমি আবারও আহ্বান করছি যে যে আপনারা আমার দেশের যে বাঙালিরা পৃথিবীর যে যে রাষ্ট্রে আছেন সেই দেশের যে নিয়মগুলো আপনারা মেনে চলবেন। অন্যথায় আপনাদের বিরুদ্ধে যে কার্যক্রমগুলো তো পরিচালনা হবেই। যে দেশের যে নিয়ম আপনাকে সেই নিয়মটা মানতেই হবে। আমার দেশে শুধু বিদেশিরা আমাদের দেশের নিয়ম যদি নাও মানে আমরা হয়তো কোনো কিছু করতে পারি না। এর কারণ হলো যে আমরা একে তো প্রশাসনিকভাবে দুর্বল আমাদের, আর 2 নম্বর হলো আমরা আইন শৃঙ্খলা তেমন মানি না নিজেরাই। তো স্বাভাবিক কারণে নিজেরাই যদি আমরা না মানি তাই বিদেশিদের কি মানব। এই কারণে বাইরে যেমন সৌদিতে আপনার আমাদের মিছিল মিটিং নিষিদ্ধ আছে, তাদের দেশের লোকজন করে না। সেখানে যদি আপনি যা মিছিল মিটিং করেন তাহলে তো আপনি বিপদে পড়বেনই। তো যাই হোক, আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি সৈয়দ এনামুল হক নিপু। আল্লাহ হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।